সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর ভোকেশনাল বিষয় গণিত দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। গত ক্লাসে আমি বলেছিলাম যে আজকে সেট, বিভিন্ন প্রকার সেট সম্পর্কে আমরা উদাহরণ সহ ধারণা প্রদান করব। তারই আলোকে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে বিভিন্ন প্রকার সেটের ধারণা। গত ক্লাসে আমরা সেট সম্পর্কে এবং সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি এবং সমস্যার সমাধান করেছি। আজকে আমরা বিভিন্ন প্রকার সেট সম্পর্কে জানব, একটা সম্মুখ ধারণা লাভ করব, যাতে করে বিভিন্ন প্রকার সেটের সমস্যা সমাধান করতে পারব। প্রথমে সসীম সেট। সসীম সেট প্রথম হচ্ছে সসীম সেট। সসীম বলতে যে সেটের উপাদান সীমাবদ্ধ, যে সেটের উপাদান সীমাবদ্ধ তাকে বলা হয় সসীম সেট। যেমন একটা সেট, এটার উপাদান 1 2 3 4, এটা অর্থাৎ উপাদান সীমাবদ্ধ, উপাদান নির্দিষ্ট, উপাদান নির্দিষ্ট, এটাকে বলা হয় সসীম সেট। এগুলো বইতে আছে, আমি শুধু জাস্ট একটু ধারণা উদাহরণ দিয়ে সেটের একটা সম্মুখ স্পষ্ট একটা ধারণা থাকলে তোমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে সুবিধা হবে। এরপর অসীম সেট। অসীম সেট হচ্ছে b সমান, একই সেট আমি যদি এভাবে লিখি 1 2 3 4 and so on, এটাকে বলা হবে অসীম সেট। অর্থাৎ যে সেটের উপাদান অনির্দিষ্ট, অর্থাৎ অসীম, এখানে কোনো নাই, নির্দিষ্ট নাই, উপাদান নির্দিষ্ট নয়, নির্দিষ্ট নয়, এখানে and so on, অর্থাৎ এটাকে বলা হয় অসীম। গণিশেষ করা যায় না, অর্থাৎ গণনা করা যায় না, গণনা করা যায় না। এখানে কোটি কোটি কোটির উপরে মিলিয়ন মিলিয়ন হতে পারে, এটা গণিশেষ করা যাবে না, এই জন্য এটা গণনা করা যাবে না অসীম সেট। কিন্তু এই সসীম সেটটা গণনা করা যাবে, এটা উপাদান নির্দিষ্ট, মানে গণনা করা যাবে, গণনা করা যায়। তাহলে আমরা দুই ধরনের সেট পেলাম, একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। এরপর হচ্ছে উপসেট। উপসেট, উপসেট হচ্ছে একটা সেট 1, অর্থাৎ এখানে 1 2 না ধরে আমি a b c ধরি, a b c তিনটা উপাদান নিয়ে একটা সেট গঠন করা হয়েছে। এটার উপসেট গুলো হবে, উপসেট হবে কি, একটা উপাদান নিয়ে b আর একটা, c আর একটা, a আর b দুইটা উপাদান নিয়ে, a আর c আরেকটা দুইটা উপাদান নিয়ে, a b c তিনটা উপাদান নিয়ে একটা সেট। আর এটাকে বলা হচ্ছে ফাঁকা সেট, বা এটা এইভাবেও লেখা যাবে, অর্থাৎ কোনো উপাদান ছাড়াই আমরা একটা সেট গঠন করতে পারি। তাহলে অর্থাৎ একটা সেটের উপসেট হবে ওই সেটের উপাদানগুলোকে নিয়ে যতটা সেট গঠন করা যাবে, ওই সেটগুলোকে বলা হয় ওই মূল সেটের উপসেট। একটা সেটের উপাদানগুলোকে নিয়ে যতটা সেট গঠন করা যাবে, ওই প্রত্যেকটি সেটকে বলা হচ্ছে সেটের উপসেট। এবং এটা উপাদান ছাড়াও উপসেট গঠন করা যায়, যেটাকে আমরা বলি ফাঁকা সেট। ফাঁকা সেটের প্রতীক এভাবেও দেওয়া যায়, এভাবেও দেওয়া যায়, অর্থাৎ এটাকে বলা হয় ওই, এই চিহ্নটাকে বলা হয় ওই, এটাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেট।
ফাঁকা সেটের সংজ্ঞা আমরা কিছুক্ষণ পর দেব। আর এই উপসেটের প্রতীক হচ্ছে এই চিহ্নটা হচ্ছে উপসেটের প্রতীক। অর্থাৎ এ যদি 1 2 3 হয়, বি যদি 2 3 হয়, তাহলে বি হবে এ সেটের উপসেট। অর্থাৎ বি এ সেটের উপসেট। তাহলে আমরা উপসেট সম্পর্কে একটা ধারণা পেলাম। এরপরে প্রকৃত উপসেট, এরপরে আমরা আলোচনা করব প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট যেমন একটা সেট 1 2 3 4, বি আর একটা সেট 2 আর 4। তাহলে শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, বি সেটের উপাদানগুলো এ সেটে আছে, কিন্তু বি সেটের সব উপাদান কিন্তু এ সেটের সব উপাদান কিন্তু বি সেটে নাই। দেখো এখানে বি সেট আছে, বি সেটের উপাদান 2 আর 4, এ সেটের উপাদান কিন্তু 1 2 3 4। তাহলে দেখা যাচ্ছে যে এখানে বি সেটের সব উপাদান অর্থাৎ 2 আর 4 এ সেটে আছে, কিন্তু এ সেটের 1 2 3 4 সবগুলো কিন্তু বি সেটে নাই। এই জন্য বি সেটকে বলা হয় এ সেটের প্রকৃত উপসেট। অর্থাৎ দুইটি সেটের মধ্যে এমন একটা সম্পর্ক থাকবে যে বি সেটের ও বি সেটের মধ্যে এমন একটা সম্পর্ক থাকবে, বি সেটের সব উপাদান এ সেটে আছে, কিন্তু এ সেটের সব উপাদান বি সেটে নাই। তখন বি কে বলা হবে এ সেটের প্রকৃত উপসেট। অর্থাৎ এস এ ও বি সেটের মধ্যে এমন একটি সম্পর্ক যাতে বি সেটের প্রত্যেক উপাদান এ সেটে থাকে, এ সেটে বিদ্যমান, কিন্তু এ সেটে সকল উপাদান বি সেটে নাই, বি সেটে নেই। তাহলে বি সেটকে এ সেটের প্রকৃত উপসেট বলে, প্রকৃত উপসেট বলে। এই প্রকৃত উপসেটকে এই চিহ্ন দ্বারা, অর্থাৎ উপসেট, তবে সব প্রত্যেকটা উপাদান সমান নয়, এটা নট ইকুয়াল টু। অর্থাৎ দুইটা সেটের মধ্যে এমন একটা সম্পর্ক থাকবে যে বি সেটের প্রত্যেকটা উপাদান এ সেটে আছে, অর্থাৎ দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদান এ সেটে থাকবে, কিন্তু এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটে থাকবে না। তখন বি সেটকে বলা হবে এ সেটের প্রকৃত উপসেট। এরপরে আমরা দেখব আর অনেক প্রকার সেট আছে। এরপরে সেটের সমতা। সেটের সমতা হচ্ছে এ সেট আছে এ বি সি ডি, বি সেট আছে বি সি ডি এ,
অর্থাৎ এ সেটের প্রত্যেকটি উপাদান যদি বি সেটে থাকে তখন বি সেটকে বলা হয় এ সেটের সমতা, অর্থাৎ সমতা সেট এটাকে বলা হয়। প্রত্যেকটা এ সেট, দুইটা সেটের মধ্যে সকল প্রত্যেকটা উপাদান মিল থাকে, সেটাকে বলা হয় সেটের সমতা। এরপরে সংযোগ সেট, এরপরে আছে পূরক সেট। এরপর হচ্ছে অসীম সেট, সসীম সেট, এরপর প্রকৃত উপসেট, সার্বিক সেট। এরপর আছে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট বলা হয় সার্বিক সেট। যেমন এখানে আমি একটা সেট নিয়েছি 2 4 6 8, আবার n স্বাভাবিক সংখ্যা নিয়ে 1 2 3 4 5 6 7 8 and so on। n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, ওখান থেকে একটা আছে 2 4 6 8। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সি সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু এম সেটে আছে। তাহলে সি সেটের সাপেক্ষে এন সেটকে সার্বিক সেট বলে, সার্বিক সেট বলে। অর্থাৎ সেটের আলোচনাধীন সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হচ্ছে সার্বিক সেট, ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, UNIVERSAL, ইউনিভার্সাল সেটস, এই জন্য এটাকে ক্যাপিটাল ইউ দ্বারা সূচিত করা হয়। এই সার্বিক সেটের প্রতীক ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল লেটারে ইউ। অর্থাৎ আলোচনাধীন সকল উপাদানগুলো যদি আমরা একসাথে বিবেচনা করি তখন সেই সেটকে বলা হবে সার্বিক সেট। এরপর আসতেছে পূরক সেট, ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট অফ সেটস। কমপ্লিমেন্ট অফ সেটস, পূরক সেট। পূরক সেট, ইউ সার্বিক সেট আছে একটা 1 2 3 4 5 6 7 8। আমরা সংজ্ঞায়িত করার আগে উদাহরণ দিয়ে আগে বোঝানোর চেষ্টা করব। উদাহরণটা বুঝতে পারলে তাহলে সংজ্ঞাটা এসে যায়। উদাহরণ থেকে একটা সেট এখান থেকে উপাদান নিয়ে 2 4 6 8, ইউ একটা সার্বিক সেট নিয়েছে 1 থেকে 8 পর্যন্ত, ওখান থেকে কয়েকটা উপাদান নিয়ে একটা উপসেট গঠন করছি 2 4 6 8। তাহলে এখানে সেটের পূরক সেট হবে, পূরক সেট এ কমপ্লিমেন্ট বা এটাকে এ প্রাইমও বলা হয়। পূরক সেটকে এ কমপ্লিমেন্ট টু দি পাওয়ার সি অথবা এ প্রাইম যে কোনো একটা প্রতীক দ্বারা সূচিত করা হয়। এটার অর্থ হচ্ছে ইউ সার্বিক সেট থেকে এ সেটের উপাদান বাদ যাবে, ইউ সার্বিক সেট থেকে এ সেটের উপাদান বাদ। তাহলে ইউ সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 বাদ 2 4 6 8। 2 4 6 8 বাদ দিলে তাহলে থাকবে 1 3 5 7। অর্থাৎ ইউ সার্বিক সেটের অবশিষ্ট উপাদানগুলো 1 3 5 7। এটাকে বলা হয় এ সেটের পূরক সেট বা এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট।
তাহলে আমরা উদাহরণ থেকে একটা সংজ্ঞা পেতে পারি। কোন একটা সেটের পূরক সেট বলা হবে ওই সেটের উপাদান এ এবং বি, দুইটা সেট, এ সেটকে বি সেটের পূরক সেট বলা হবে যে এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটে থাকতে পারবে না, বি সেটে থাকলে সেটা এ সেট থেকে বাদ যাবে। তো এ সেটের অবশিষ্ট উপাদানগুলোকে নিয়ে গঠিত সেটকে বলা হয় এ সেটের পূরক সেট। বি সেটের সাপেক্ষে এ সেটের পূরক সেট। তবে আমরা এটা ইউ সার্বিক সেট নিয়ে আলোচনা করব। ইউ সার্বিক সেট থেকে যে সেটের পূরক সেট বের করব সেই সেটের উপাদান বাদ যাবে। ইউ সার্বিক সেট থেকে যে সেটের পূরক সেট বের করব সেই সেটের উপাদান বাদ দিলে সেটাকে বলা হবে ওই সেটের পূরক সেট। এরপরে আমরা আলোচনা করব সংযোগ সেট। এরপরে আছে সংযোগ সেট, ইংরেজিতে বলা হয় ইউনিয়ন অফ সেটস। যেমন এ সেট আছে 1 2 3 4, বি সেট আছে 3 4 5 6, দুইটা সেট ধরলাম আমরা, এবং এই সংযোগ সেটের প্রতীক হচ্ছে কাপ, চায়ের কাপ। সংযোগ সেটের প্রতীক কাপ, এটাকে কাপ বলা হয়। উচ্চারণ হবে ক আকার প, কাপ। তাহলে এ কাপ অফ বি, অর্থাৎ এ সেট এবং বি সেটের সংযোগ করব। 1 2 3 4 কাপ 3 4 5 6। তাহলে সংযোগ সেট কাকে বলা হয়? দুইটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। অর্থাৎ common and uncommon elements of two sets are called union of sets. কৌশল হচ্ছে কি কমন প্লাস আনকমন, CONN, কমন এন্ড আনকমন। কমন হচ্ছে কি কি মিল আছে আমরা ওই সেটের মধ্যে দেখব। এখানে মিল আছে 3, এই সেটে আছে 3, এ সেটে আছে 4, বি সেটে আছে 4। তাহলে 3 4 এই কমন গুলো লিখছি। তাও আনকমন আছে 1 2, এদিকে আনকমন আছে 5 এবং 6। তাহলে সুতরাং এ কাপ বি ইকুয়াল টু কমন এলিমেন্টস এন্ড আনকমন এলিমেন্টস। এটাকে এভাবে বলা যায় all elements of two sets are called union of sets, অর্থাৎ সকল উপাদান এ সেট এবং বি সেটের সকল উপাদান, that means common and uncommon। তাহলে আমরা এটাকে ভাষা দিয়ে বললে সংজ্ঞায়িত করলে দুটি সেটের সংযোগ হবে এ সেট এবং বি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে ছেদ সেট, ইন্টারসেকশন অফ সেটস। ছেদ সেট, ছেদ সেট হচ্ছে ইন্টারসেকশন, INTERSECTION, ইন্টারসেকশন অফ সেটস। ছেদ সেটে এটা হচ্ছে প্রতীক হচ্ছে ক্যাপ, প্রতীক ছেদ সেটের প্রতীক হচ্ছে ক্যাপ। কাপের বিপরীত ক্যাপ, অর্থাৎ খোলা মুখটা নিচের দিকে, বদ্ধ মুখটা উপরের দিকে। আর কাপ হচ্ছে খোলা মুখটা উপরের দিকে, বদ্ধ মুখটা নিচের দিকে। কাপ এটা হচ্ছে ক্যাপ, ক্যাপ মানে টুপি, ক্যাপ ইন্টারসেকশন, এটার প্রতীক হচ্ছে ক্যাপ। তাহলে আমরা একটা উদাহরণ দিই। এ সেট আছে মনে করে A B C D E F,
বি সেট আছে ই এফ জি এস, তাহলে এ কে বি হবে। এখানে দুইটি সেটের সাধারণ উপাদান, দুইটি সেটের মধ্যে যেগুলো মিল আছে, only common elements of two sets are called intersection of sets। অর্থাৎ দুইটি সেটের মধ্যে সাধারণ উপাদান, সাধারণ উপাদান মানে কমন এলিমেন্টস, অর্থাৎ যেগুলো মিল আছে। এ সেটের উপাদান আছে এ বি সি ডি এফ, বি সেটের উপাদান আমরা দেখতেছি ই এফ জি এইচ, তাহলে এখানে ই মিল আছে, এফ মিল আছে, তাহলে এক এফ ডি হবে ই এবং এফ। তাহলে দ্যাট মিন্স এটা অনলি কমন এলিমেন্ট, সিও ডাবল এন ও এন, কমন এলিমেন্টস, ইএলই এমই এনটি। অর্থাৎ এটা হচ্ছে কৌশল, দুইটি সেটের মধ্যে সাধারণ উপাদান, কমন এলিমেন্টস মানে কি সাধারণ উপাদান, সাধারণ উপাদান। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে যে যদি সাধারণ উপাদান পাওয়া না যায় তাহলে আনসার কি হবে? এমন কতগুলো সেট আছে যে এ সেটের সাথে বি সেটের উপাদান কোনো মিল নাই। আমরা একটা উদাহরণ দিই, যেমন এ সেট আছে 1 2 3 4, বি সেট আছে 5 6 7 8, তখন সেই ক্ষেত্রে এক এক বি অর্থাৎ এ সেট এবং বি সেটের সেট হবে ফাঁকা বা এইরকম প্রতীক। অর্থাৎ যে সেটের মধ্যে, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান বা কমন এলিমেন্টস পাওয়া না যায় স্যাডো সেটের ক্ষেত্রে, তখন আনসার হবে ফাঁকা সেট, মানে কোনো উপাদান মিল নেই দুইটি সেটের মধ্যে, কমন এলিমেন্টস নাই, যার কারণে এটা ফাঁকা সেট। তাহলে আমরা এরপরে ফাঁকা সেটকে একটু সংজ্ঞায়িত করি। এরপর আসে ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা সেট হচ্ছে যেটা বললাম, যে সেটের কোনো বাস্তবে কোনো উপাদান পাওয়া যায় না, যে সেটে বাস্তবে কোনো উপাদান নেই। যেমন আমরা একটা সেট নিয়ে x such that x elements of n x greater than 7 less than 8, এরকম যদি একটা সেট নেই, এটা ফাঁকা সেট। x belongs to n, x such that x belongs to n, হ্যাঁ, এবং x 7 থেকে বড়, 8 থেকে ছোট, x less than x greater than 7 এবং less than 8, x এর মান 7 থেকে বড়, 8 থেকে ছোট। 7 থেকে ছোট এবং 8 থেকে বড়, 7 এবং 8 এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা নাই, এই জন্য এটা একটা ফাঁকা সেট। আবার এরকম অনেক আছে, যেমন x যদি মৌলিক সংখ্যা হয়, x such that x মৌলিক সংখ্যা, তবে x greater than, যদি আমি বলি x greater than 17 less than 23, তাহলে 17 থেকে বড় এবং 23 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা। তো 17 এবং 23 এর মধ্যে 17 18 19 তো আছে, আচ্ছা এটা 19 ধরি, এটা 19 ধরি। 19 এবং 23 এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা আছে কিনা? 19 এর পরে 20, 20 এর 20টা পূর্ণ সংখ্যা, এটা গুণনীয়ক, অর্থাৎ এটার গুণনীয়ক আছে, এটা মৌলিক সংখ্যা না। 21 3 সাথে 21, এটা
গুণনীয়ক আছে, এটা মৌলিক সংখ্যা নয়। তারপর 22, 11 দুগুণ 22, তাহলে সেটাও মৌলিক সংখ্যা নয়। তাহলে 19 এবং 22 এর মধ্যে 19, 20, 21, 22 এবং 23, তাহলে 19 অপেক্ষা বড় আর 23 অপেক্ষা ছোট, এগুলোর মধ্যে এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে 19 এবং 23 এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা নাই, এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ এগুলো গুণনীয়ক আছে। কাজে এটাও একটা ফাঁকা সেট, যে সেটে বাস্তবে কোনো উপাদান পাওয়া যায় না, তাকে বলা হয় ফাঁকা সেট। এই যে ফাঁকা সেটকে, এই প্রতীক, এটাকে বলা হয় ওই, গ্রিক শব্দ, অথবা এইভাবে একটা বক্রবন্ধনীর ভিতরে কোনো উপাদান নাই, এটাকে বলা হয় ফাঁকা সেট। এরপর আছে সর্বশেষ আমাদের আরেকটা সেট আছে, সেটাকে বলা হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। ইংরেজিতে বলা হয় পাওয়ার সেট, বাংলাতে বলা হয় শক্তি সেট। শক্তি সেট বা পাওয়ার সেট, পাওয়ার সেট। এটা হচ্ছে যেমন একটা সেট আছে এ বি সি, তিনটে উপাদান নিয়ে একটা সেট আছে। এই সেটের যতগুলো উপসেট গঠন করে, যে আমি উপসেটের সংজ্ঞার মধ্যে এই জিনিসটা আসছিল, অর্থাৎ এ সেটের সম্ভাব্য উপসেট বের করব আমরা। এ সেটে সম্ভাব্য উপসেট, কতগুলো উপসেট বের করা যাবে? উপসেট গুলো হচ্ছে, প্রথমে একটা ফাঁকা সেট, কোনো উপাদান না নিয়ে একটা সেট, অথবা এটাকে এইভাবে শুধু বক্রবন্ধনী দিয়েও আমরা আবদ্ধ করতে পারি ফাঁকা সেট। তাহলে একটা উপাদান নিয়ে, বি একটা উপাদান নিয়ে একটা সেট, সি একটা উপাদান নিয়ে একটা সেট, আবার দুইটা করে এ এবং বি উপাদান নিয়ে একটা সেট, এবং সি উপাদান নিয়ে একটা সেট, বি এবং সি উপাদান নিয়ে একটা সেট, আবার তিনটি এ বি সি তিনটি উপাদান নিয়ে একটি সেট। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই 8টি উপসেট গঠন করা হয়েছে। 8টি উপসেট গঠন করা হয়েছে। এই সবগুলোকে বলা হয় হচ্ছে এ সেটের পাওয়ার সেট। অর্থাৎ একটি সেটের যতগুলো উপসেট গঠন করা যায়, সব উপসেট গুলাকে বলা হচ্ছে মূল সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে আজকে আমরা একদম সসীম সেট থেকে শুরু করে পাওয়ার সেট পর্যন্ত বিভিন্ন প্রকার সেট সম্পর্কে আলোচনা করেছি। শিক্ষার্থীরা, তোমরা এগুলা আবার ভালো করে একটু বইতে পড়বে, কারণ প্রত্যেকটা সেটকে নিয়ে সমস্যা আছে, অর্থাৎ এখানে বইয়ে সমস্যা দেওয়া আছে। এবং এই সেটের প্রকারভেদ সম্পর্কে যদি আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকে, তাহলে এটা একদিকে আমাদের সৃজনশীল এটা ভালো আমরা আনসার করতে পারবো, আর এই ছোট ছোট ধারণাগুলো নিয়ে এটা নৈর্ব্যক্তিকে, অর্থাৎ এই গণিতে যে সেটের উপর প্রায় 4-5টা নৈর্ব্যক্তিক আসে, এইগুলো আসলে যে আলোচনা করেছি সেই আলোচনা থেকে বুঝতে পারছো সেট এই চ্যাপ্টারটা একেবারে খুবই সহজ একটা চ্যাপ্টার। এবং ক্লাস 8 এবং 9-10 এর এসএসসি পরীক্ষায় এবং জিএসসি পরীক্ষায় দেখা যায় যে 1 নম্বর প্রথম প্রশ্নটা সেটের অধ্যায় থেকে আসে, যার কারণে যেহেতু প্রথম 1 নম্বর অঙ্কটা সেট থেকে আসে প্রায়, কাজে এটা একটু প্রস্তুতিটা যদি ভালো করে আমরা এটা প্রস্তুতি নিই এবং ভালো ধারণা থাকে, তাহলে প্রথম অঙ্কটা আমরা 1 নম্বর দিয়ে শুরু করতে পারবো, এবং প্রথম অঙ্কটা যাতে প্রত্যেকে সঠিকভাবে এটা করতে পারো, সেই জন্য এটা একটা ভালো প্রস্তুতি দরকার। ভালো প্রস্তুতি হতে হলে ওই চ্যাপ্টারের একটা, যেহেতু এটা সেট চ্যাপ্টার, সেটের বিভিন্ন প্রকার সেট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা সবার থাকা দরকার, যার কারণে আমি আজকে
এই সমস্যা নিয়ে আলোচনা না করে যে একটা বেসিক একটা ধারণা, একটা স্বচ্ছ ধারণা সেটের এটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আগামীকালকে আমরা এই সেটের, বিশেষ করে পূরক সেট, সংযোগ সেট, স্যাডো সেট, এগুলোর সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এই সমস্যাগুলো যখন আমরা করব তখন এই ধারণাটা আরো স্পষ্ট হবে, তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। তোমরা একটু বাসায় পড়ে নেবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।